প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কাজ শক্তি ক্ষমতার আরেকটা লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে 10 মিনিট স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। আজকের ক্লাসে আমরা বিভব শক্তি এবং শক্তির নিত্যতা রিলেটেড যাবতীয় প্রবলেম সলভ করব এবং যাবতীয় কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে আমরা জানবো প্রথমত বিভব শক্তি কি, বিভব শক্তির ম্যাথমেটিক্যাল টার্মগুলো জানবো, শক্তির নিত্যতা জানবো, শক্তির নিত্যতার ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখবো, অ্যান্ড এইভাবে আমরা আমাদের পুরো ক্লাসটা সামারি করব। সো চলো শুরু করে ফেলি। তো প্রথমত হচ্ছে বিভব শক্তি। তো আমরা একদম ছোটবেলা থেকে জানি, খুবই নর্মাল একটা কনসেপ্ট, যে ভূমি থেকে কোনো একটা বস্তুকে একটা সার্টেন হাইটে রাখতে যে পরিমাণ তুমি কাজ করবা সেই কাজটাই ওই বস্তুটার মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তো তার মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে একটা বস্তুকে অন্য অবস্থানে নিয়ে গেলে বস্তুটার মধ্যে যে তোমার শক্তি সঞ্চিত হয় সেই শক্তিটাই হলো বিভব শক্তি। তো চলো আমরা সেটা একটু দেখি। যে প্রথমত বিভব শক্তি বোঝার জন্য আমাকে প্রামাণ্য তলটা বোঝা লাগবে, ঠিক আছে? আমি একদম চিরাচরিত সংজ্ঞাতে না গিয়ে একদম টু দ্য পয়েন্টে শুরু করি। তো ধরো এই এ বিন্দুতে একটা এম কেজি ভরের বস্তু আছে, অ্যান্ড এই এম কেজি ভরের এই বস্তুটাকে এ বিন্দু থেকে এইচ উচ্চতায় বি বিন্দুতে উঠানো হলো। তো আমাদের প্রথমত দেখতে হবে বস্তুটা কোথায় ছিল। একটা জিনিস অলওয়েজ আমরা মাথায় রাখবো, বস্তুকে আমি যে জায়গা থেকে বা যে পয়েন্ট থেকে উঠাবো ওই জায়গাটাকে বলা হবে সারফেস বা প্রামাণ্য তল। আমাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। ভূমি যে সবসময় প্রামাণ্য তল হতে হবে এমনটা কিন্তু না। ধরো তোমার একটা পড়ার টেবিলের উপর থেকে তুমি একটা বস্তুকে উঠাইলা, তখন কিন্তু ভূমি তোমার প্রামাণ্য তল না, ওই পড়ার টেবিলটাই হচ্ছে তোমার প্রামাণ্য তল। তো আমাদেরকে আসলে বুঝতে হবে আমি কোন সারফেস থেকে আসলে বস্তুটাকে উঠাচ্ছি। ওকে, তো বেসিক্যালি এই যে প্রামাণ্য তল থেকে এইচ উচ্চতায় কোনো বস্তুকে উঠাতে যে কাজ করা হয় সেই কাজটাই হলো ওই বস্তুটার মধ্যে কি বিভব শক্তি। সো এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখা লাগবে। অলরাইট, তাহলে এখানে আমাদের যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটাই দেওয়া আছে, যে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য একটা অবস্থানে উঠাইতে যে কাজ করা লাগবে সেটাই হলো বিভব শক্তি। আচ্ছা, তো আমরা যদি এখন একটা জিনিস চিন্তা করি, যে এখন আমরা বিভব শক্তিটাকে যদি একটু যদি দেখি, তাহলে দেখো আমরা মনে করলাম যে এম কেজি ভরের একটা বস্তু এ বিন্দুতে এইচ উচ্চতা অতিক্রম করে বি বিন্দুতে গেছে। তো তোমরা তো দেখতে পাচ্ছ না, শুধু মনে করলে হবে, জিনিসটা তো আসলে আমাদের ভিজিবল হওয়া লাগবে। সো আমি আঁকাই। তো একটু খেয়াল করে দেখো, মনে করো যে আমার এটা হলো সারফেস বা প্রামাণ্য তল, অ্যান্ড আমাদের এখানে মনে করো এ বিন্দুতে একটা এম কেজি ভরের বস্তু ছিল। ওকে, আমি এই এ বিন্দু থেকে এম কেজি ভরের বস্তুটাকে এখানে বি বিন্দুতে তুলবো, ঠিক আছে? এইচ দূরত্ব অতিক্রম করে আমি এ বিন্দু থেকে এম কেজি ভরের বস্তুটাকে কোথায় তুললাম? বি বিন্দুতে তুললাম। অলরাইট, তো এখন এখানে এ বিন্দু থেকে আমি যে বি বিন্দুতে তুলতে তো আমার একটা কাজ করা লাগছে, রাইট? সো সেই কাজটাই হলো আসলে বিভব শক্তি। তাহলে আমরা আসলে বিভব শক্তি দুইভাবে দেখাতে পারি, দুই মেথডে দেখাতে পারি। একটা হচ্ছে নর্মাল মেথড, চিরাচরিত মেথড, যেটা তোমরা 9-10-এ পড়ে এসেছো, আর একটা হচ্ছে ক্যালকুলাস মেথড। তো আমি নর্মাল মেথডটা আগে একটু বলি। তো মনে করো এ বিন্দু থেকে আমি যখন বস্তুটাকে বি বিন্দুতে তুললাম, বি বিন্দুতেও কিন্তু আমার একটা বল কাজ করতেছে, দ্যাট ইজ বস্তুটার ওজন mg নিচের দিকে কাজ করতেছে, আর হাইট হলো h বা সরণ হচ্ছে মনে করো h। সো এই ক্ষেত্রে আমার কৃত কাজটা কতটুকু হলো? এই ক্ষেত্রে আমার কৃত কাজ হলো বল গুণ সরণ। বলটা হলো কত? বল হলো mg আর সরণ হলো h। সো দেয়ারফর এই কৃত কাজটাই হলো আমার বিভব শক্তি। সো w সমান আমরা লিখতে পারি ইপি। ইপি মানে পটেনশিয়াল এনার্জি। সো ইপি সমান আমরা লিখতে পারি কি? mgh। খুবই সিম্পল, খুবই সহজ। তো ছোটবেলা কতই না সহজ ছিল। তো এখন যেহেতু একটু বড় হইছো, আমাদেরকে এখন কি করতে হবে? একটু নিউটনের ক্যালকুলাস মেথড দিয়েও এই বিভব শক্তিটাকে দেখতে হবে, যে চিরাচরিত যে নিউটনিয়ান মেকানিক্স বা বলের যে চিরাচরিত সংজ্ঞা বা পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের যে চিরাচরিত সংজ্ঞা, ওটাতেই যদি বিভব শক্তি এভাবে W=mgh বা EP=mgh আসে, তাহলে নিউটনের ক্যালকুলাস মেথড দিয়েও কিন্তু EP=mgh আসা লাগবে, বা আসে কিনা চলো একটু দেখি। তো আমরা ক্যালকুলাস মেথড অ্যাপ্লাই করার জন্য মনে করো এই যে এই এ থেকে বি বিন্দুতে আমি খুবই ক্ষুদ্র একটা দূরত্ব কনসিডার করে নিলাম, যেটা হচ্ছে আমার ডিএইচ। মনে করো একটা ডিএইচ দূরত্ব, পুরো হাইটটা যদি এইচ হয়, তাহলে আমি এই ডিএইচটা কি করে নিলাম? কনসিডার করে নিলাম, ঠিক আছে? কনসিডার করলাম। তো আমার এই এ বিন্দুতে আমার কৃতকাজ ছিল W=0, আর বি বিন্দুতে গিয়ে আমার মনে করো W পরিমাণ কৃতকাজ হয়েছে। যখন আমি এইচ উচ্চতায় উঠাইছি, আমার কি হলো? W পরিমাণ কাজ হলো। আর এইখানে আমাদের এই বিন্দু থেকে বি বিন্দুতে উঠালে যে বলটা কাজ করে ওজনের সমপরিমাণ, F= কত? mg পরিমাণ বল কাজ করে। আবার একটু দেখো,
আমি ক্যালকুলাস মেথড অ্যাপ্লাই করছি। এ বিন্দু থেকে আমি একটা বস্তুকে বি বিন্দুতে উঠাবো। তো এখন কথা হচ্ছে এ বিন্দুতে তো আমার বস্তুটার উপর কোনো কাজ করা লাগে নাই, কাজের মান 0। আমি বি বিন্দুতে উঠাইতে কাজ করা লাগছে। সো এ বিন্দু থেকে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে উঠাইতে আমার ডাব্লিউ পরিমাণ মনে করো কাজ করানো লাগছে। সো কাজের লোয়ার লিমিট এ বিন্দুতে 0 অ্যান্ড বি বিন্দুতে এসে কাজের আপার লিমিট হচ্ছে ডাব্লিউ, মানে এ থেকে বিতে চাইতে আমি ডাব্লিউ পরিমাণ কাজ করছি। আচ্ছা, তো এইখানে আমার যে বলটা কাজ করতেছে সেটা তো পৃথিবীর ওজন, রাইট? সো এই ওজনটা এমজি কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে কাজ করতেছে। তো আমি ক্যালকুলাস অ্যাপ্লাই করার জন্য, ক্যালকুলাস তখনই ফলপ্রসূ হয় যখন তুমি যে পোর্শনে কাজ করছো ওই পোর্শনগুলোকে অনেক ক্ষুদ্র 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 সেগমেন্টেশন করতে পারো। তো আমি এখানে কি করলাম? ক্ষুদ্র 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 সেগমেন্টে ভাগ করলাম। তো এইচ এর মধ্যে আমি খুবই ক্ষুদ্র একটা দূরত্ব কনসিডার করলাম, দ্যাট ইজ ডিএইচ। সো দূরত্ব বা সরণ যেখানে ক্ষুদ্র, কৃতকার্য সেখানে কি হবে? ক্ষুদ্র হবে। সো আমরা একটা টার্মের সাথে পরিচিত যে DW ইজ ইকুয়াল এফ ডিআর বা এফ ইন্টু ডিএইচ। অল রাইট। তো এখন কথা হচ্ছে DW সমান এফ এর মান কত? এমজি ইন্টু ডিএইচ। তো এখন আমরা কি করব? সো উভয় পাশে ডিডি, ক্ষুদ্র কাজ ক্ষুদ্র সরণ, এটা দেখলে আমাদের ইন্টিগ্রাল একটা ফিল চলে আসে, রাইট? তো চলো করে দিই। ইন্টিগ্রাল DW ইন্টিগ্রাল এমজি ডিএইচ। সো এখানে হাইটটা কত? এই যে এই বিন্দুতে আমাদের হাইট ছিল 0, বি বিন্দুতে এসে হাইট হয়েছে h, তাহলে হাইটের লোয়ার লিমিট 0, আপার লিমিট h। তেমনি কাজেরও সেম, হাইটের লোয়ার লিমিট, কাজের লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে w। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো ইন্টিগ্রাল অফ DW মানে কত? শুধু w ইজ ইকুয়াল mgটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন dh। তো w এর এখানে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট বসাবো, 0 আর কত? 0 আর হচ্ছে w বসাবো। আর এখানে হচ্ছে কত? 0 থেকে কত? 0 থেকে h। এখন আসো, এখন আমরা যেটা করব, তো এখন আমরা করব কি? আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ করে দিব। তাহলে এখানে কত? w মাইনাস 0, এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল mg ইন্টিগ্রাল অফ dh মানে কত? শুধু h। ওকে, আমরা এই ফর্মুলাটা মাথায় রাখবো যে ইন্টিগ্রেশন dx ইকুয়াল হচ্ছে x বা ইন্টিগ্রেশন dy সমান হচ্ছে y। এটা জাস্ট মাথায় রাখলেই হবে। তো এখন কথা হচ্ছে ইন্টিগ্রাল অফ dh সমান কি? h। এখানে h থাকবে আর এখানে থাকবে হলো 0 টু h। তাহলে এখানে দেখো আমাদের চলে আসছে প্রায় w ইজ ইকুয়াল mg, এই যে আবারও করো, h এর জায়গায় h বসাও, মাইনাস লোয়ার লিমিট বসাও 0, তাহলে দেয়ারফর কত? mgh, w ইকুয়াল mgh। সো এই কৃত কাজটাই বস্তুর মধ্যে কোন শক্তি হিসেবে সঞ্চিত থাকবে? বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে আমাদের ইপি সমান কত? ইপি সমান mgh। সো এটাই হচ্ছে আমাদের বিভব শক্তি রাশিমালা, যে ইপি সমান mgh। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইপি ইজ প্রপোর্শনাল টু h, মানে বিভব শক্তিটা আসলে দূরত্বের সমানুপাতিক। দূরত্ব যত বাড়বে বিভব শক্তিটাও তত বাড়বে। ওকে, তো আই থিঙ্ক বিভব শক্তি টার্মটা তোমাদের সবার ক্লিয়ার। চলো আমরা একটু সামনের দিকে আগাই। সো এগুলো আমরা অলরেডি বুঝে গেছি, অল রাইট। এখন কথা হচ্ছে দেখো যে বিভব শক্তিটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে? এইচ এর উপর। এইচটা কি? প্রামাণ্য তল থেকে যে উচ্চতা সেটা। তাহলে এই কারণে এখানে বলা হচ্ছে যে বিভব শক্তি প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর ডিপেন্ড করে। এই যে ইপি সমান mgh কিন্তু তাই প্রুফ করতেছে, তাই না? ইপি সমান mgh, তার মানে এখানে আমাদের ইপি ইজ প্রপোর্শনাল টু কি? h, মানে বিভব শক্তিটা আসলে এইচ এর উপর ডিপেন্ড করতেছে। এইচ কি ছিল? প্রামাণ্য তলের সাপেক্ষে কতটুকু উঁচাই উঠাইছে তার উচ্চতাটা। তাহলে ইপি ইজ প্রপোর্শনাল টু এইচ এবং উচ্চতার সমানুপাতিক। অল রাইট, এগুলো আশা করি আমরা বুঝছি। এখন এখানে আমাদের খুব সুন্দর একটা টার্ম, অভিকর্ষীয় বিভব শক্তি শুধুমাত্র এইচ এর উপর নির্ভর করে, কোন পথে নিয়ে যাওয়া হলো তার উপর কিন্তু নির্ভর করে না। ভালো করে বুঝো, অভিকর্ষীয় বিভব শক্তি শুধুমাত্র এইচ এর উপর ডিপেন্ড করে। ভাইয়া একটু আগে আমরা যে বিভব শক্তিটা দেখলাম এটাও কিন্তু কাইন্ড অফ অভিকর্ষীয় বিভব শক্তি, কারণ একটা বস্তুকে আমি উঠাইছি, তার মধ্যে অভিকর্ষজ ত্বরণ ছিল, অভিকর্ষ বল ছিল, রাইট? পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে একটা বল কাজ করতেছিল mg, তাই না? তো দেখো অভিকর্ষীয় বিভব শক্তি শুধুমাত্র এইচ এর উপর নির্ভর করে, মানে কোথায় ছিল আর কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই হাইটটার উপর, এইচ এর উপর। কোন পথে নিয়ে যাওয়া হলো তার উপর নির্ভর করে না। এই জিনিসটার ব্যাখ্যাটা আসলে কি? তো এই জিনিসটার ব্যাখ্যার জন্য দেখো, মনে করো আমি নর্মালি কি করি, নর্মালি আমরা যদি একটা বস্তুকে ভূমি থেকে মনে করো এইভাবে এইচ উচ্চতায় উঠাই, মনে করো ভূমি, আমি এ বিন্দু থেকে এইচ উচ্চতায় কোথায় উঠালাম? এই বিন্দু থেকে এইচ উচ্চতায় আমি বি বিন্দুতে উঠালাম, দ্যাটস টোটালি ফাইন। এখন মনে করো আমাদের
এটা হচ্ছে ভূমি। আমি ভূমি থেকে এই সোজা না উঠিয়ে আমি বস্তুটাকে এ বি পথে উঠালাম, মানে এস রাস্তাটা ধরে উঠালাম। এখন আমাকে স্টেটমেন্ট বলছে যে এই এস রাস্তাটার উপর আসলে বিভব শক্তি ডিপেন্ড করে না, কোন সারফেসে ছিল আর কোন সারফেসে উঠছে তাদের মধ্যে যে দূরত্ব এইচ, মানে লেভেলটার উপর ডিপেন্ড করে। মনে করো তুমি পানির এই লেয়ারে ছিলা, না মনে করো তুমি এই লেয়ারে ছিলা, তুমি এই লেয়ারে উঠছো, সেটা আঁকা বাঁকা কোন পথে উঠছো ডাজন্ট ম্যাটার, বলতেছে শুধু দুই লেভেলের মধ্যে হাইটটা ম্যাটার। যেমন এখানে আমাদের ভূমিটা যদি একটা লেভেল হয় আর বি বিন্দুটা যদি একটা লেভেল হয়, তাহলে এই যে এ আর বি এর মধ্যে যে হাইটটা, এই হাইটটার উপর বলতেছে ডিপেন্ড করবে, কিন্তু এই রাস্তা দিয়ে যে নিয়ে যাওয়া হয়েছে এর উপর ডিপেন্ড করবে না। তাহলে দেখো প্রমাণটা আমি তোমাদেরকে ব্যাখ্যাটা তোমাদেরকে দেই, ব্যাখ্যাটা তাহলে কেমন হবে একটু দেখো। তো আশা করি জিনিসটা বুঝে গেছো তোমরা। তো এখানে জাস্ট কিছু না, আমি এ বিন্দু থেকে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দু থেকে বস্তুটাকে এইভাবে নিয়ে গেলাম। তাহলে দেখো এই যে থিটা কোণে, ভূমির সাথে থিটা কোণে নিয়ে গেলাম, তাহলে এ বিন্দুতে বস্তুর ওজন, বি বিন্দুতে বস্তুর ওজন এমজি নিচের দিকে। তো এই কোণটা থিটা হইলে আমরা এমজি কে দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই যে থিটা কোণে এদিকে এমজি কস থিটা, আর এদিক বরাবর হচ্ছে এমজি সাইন থিটা, আর এটা হলো আমাদের প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, সো যাদের যাদের এই কনফিগারেশনটা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য আমি একবার ফ্রি হ্যান্ড ড্র করি। তো দেখো এই যে আমার মনে করো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে মনে করো আমার রাস্তা, অ্যান্ড আমি কি করলাম, আমি একটা বস্তুকে এই লেভেলে মনে করো নিয়ে যাব। তো আমি সেটাকে যে কোনোভাবে নিয়ে যাইতে পারি। তো আমি মনে করো এইভাবে নিয়ে গেলাম, ঠিক আছে, থিটা কোণে নিয়ে গেলাম, থিটা কোণে নিয়ে গেলাম, অ্যান্ড আমি মনে করো যে একটা বস্তুকে এই যে মনে করো এটা মনে করো এ বিন্দু থেকে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে আমি মনে করো বি বিন্দুতে নিয়ে আসছি। ঠিক আছে, অ্যান্ড এই যে এ আর বি এর এখানে হাইটটা হচ্ছে কত, হাইটটা হচ্ছে আমার এইচ, মানে লেভেলটা কত, লেভেলটা হচ্ছে এইচ। এখন এখানে আমাদের এই যে আগে ছিল এটা হচ্ছে আমাদের ভূমি, এইটা ছিল আমাদের ভূমি, আমি ভূমি থেকে এই যে এই হাইটের মধ্যে উঠাইছি, তাই না, বস্তুকে এই হাইটের মধ্যে উঠাইছি, রাইট। সো এই হাইট আর এই হাইটের মধ্যবর্তী দূরত্ব এইচ, পথ এস এটা হইতে পারে, অথবা তুমি মনে করো এই যে এইভাবে ঘুরাই পেঁচাই বি বিন্দুতে উঠাইতে পারো। স্টেটমেন্ট বলছে যে এই এস এর উপর ডিপেন্ড করবে না, এইচ এর উপর ডিপেন্ড করবে, প্রামাণ্য তলের সাপেক্ষে কত উচ্চতায় উঠাইছো এটার উপর ডিপেন্ড করবে। সো চলো আমরা একটু দেখি। তাহলে এখন একটা জিনিস আমরা একটু দেখতে পাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা বি বিন্দুতে যদি দেখি, বি বিন্দুতে বস্তুর ওজন এমজি কোন দিকে কাজ করবে, নিচের দিকে এমজি কে আমরা, আর এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া, তলের সাথে লম্বভাবে কাজ করবে, সেটা হলো ক্যাপিটাল আর। সো যদিও এই প্রতিক্রিয়াটা আমাদের তেমন একটা কাজে আসবে না, তো এমজি কে আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি। তোমরা যদি আমার নিউটনিয়ান মেকানিক্সের প্লেলিস্ট করে থাকো তাহলে তোমরা দেখবা যে সেখানে আমি আনত তলের অনেকগুলো কনসেপ্টই পড়িয়েছি। সো এইগুলো আনত তলের খুবই বেসিক কনসেপ্ট, রাইট। তো দেখো আমরা এমজি কে চাইলে কয়টা অংশে ভাগ করতে পারি, দুটো অংশে। একটা হচ্ছে আমাদের এই বরাবর, আর এটা হচ্ছে আমাদের এই বরাবর। তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। তো এমজি যদি এদিকে থিটা কোণে থাকে, এই উপাংশটা কত, এমজি কস থিটা, আর এদিকের উপাংশটা কত, এমজি সাইন থিটা। অল রাইট। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের এই দূরত্বটা যদি এস হয়, রাইট, এই দূরত্বটা যদি এস হয়, এস যদি এদিকে থিটা কোণে থাকে, তাহলে আমাদের আবার এই উপাংশটা কত, এস কস থিটা, আবার আমাদের এই উপাংশটা কত, এই উপাংশটা হচ্ছে এস সাইন থিটা। সিম্পলি চিন্তা করো, এই যে আমাদের এই যে এ থেকে বি এর এই রাস্তাটা, এই পথটা হলো এস, এস যদি এইদিকে ভূমির সাথে থিটা কোণে থাকে, এস কস থিটা আনুভূমিক উপাংশ, আর লম্বিক উপাংশ কত, এস সাইন থিটা। অল রাইট। তো এখন কথা হচ্ছে আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে যে আমাদের এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাইতে যে কাজটা হয়েছে এটাই তো বিভব শক্তি, তাই না। সো কৃত কাজটা কত, কৃত কাজ ডাব্লিউ সমান হচ্ছে বল গুণন সরণ। তো এখন কথা হলো আমরা এই কৃত কাজটাই কি বলতেছি, বিভব শক্তি হিসেবে জমা হবে বলতেছি। আচ্ছা, তো বল কোনটা, এই যে এ বি পথে কোন বলটা কাজ করতেছে, এই যে এমজি সাইন থিটা পরিমাণ বল কাজ করতেছে, এমজি সাইন থিটা ইন্টু এস হলো এই সরণটা হলো এস। আচ্ছা, আমি এই জিনিসটাকে এবার একটু কি করি, এবার একটু আমি একটু অর্গানাইজ করি কিভাবে, যে এমজি ইন্টু এই যে সাইন থিটা ইন্টু এস কে একসাথে লিখি এস সাইন থিটা। তাহলে এখন তুমি চিন্তা করো যে ইপি সমান, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এমজি ইন্টু এস সাইন থিটা, তাহলে এমজি। আচ্ছা দেখো তো ভাইয়া, এস সাইন থিটা, এই যে এই জিনিসটা
আর এই এইচটা প্যারালাল না, তাহলে এস সাইন থিটা আর এইচ একই কথা না? আমরা বলতে পারি না যে এইচ ইকুয়াল এস সাইন থিটা, রাইট? বলতে পারি। তাহলে আমরা এস সাইন থিটা সমান কি লিখতে পারি? এইচ লিখতে পারি। তাহলে দেখো বিভব শক্তিটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে? এইচ এর উপর ডিপেন্ড করতেছে, এস এর উপর কিন্তু ডিপেন্ড করছে না। সো এটাই বোঝানোর চেষ্টা করতেছিল, যে স্টেটমেন্টটা এটাই বোঝানোর চেষ্টা করতেছিল যে বিভব শক্তি প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর ডিপেন্ড করে, কোন পথে নিয়ে যাওয়া হলো তার উপর ডিপেন্ড করে না। সো আশা করি তোমরা এই ব্যাখ্যাটা বুঝতে পারছো। তাহলে দেখো বিভব শক্তি সমান কৃতকাজ আমরা দেখলাম। এই যে একটু আগে তোমাদেরকে আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটা হুবহু এখানে দেওয়া আছে, অ্যান্ড দেখতে পাচ্ছ যে বিভব শক্তি অ্যাকচুয়ালি প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতা এইচ এর উপর ডিপেন্ড করবে, এস এর উপর ডিপেন্ড করবে না। বা তুমি আঁকা বাঁকা যে রাস্তায় নিয়ে যাও না কেন তার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কোন লেভেলে ছিল আর কোন লেভেলে নিয়ে গেছো। দুইটা লেভেলের মধ্যে যে গ্যাপ, ওই গ্যাপের দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গ্যাপ, এই গ্যাপটার উপর বা প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর বিভব শক্তিটা ডিপেন্ড করবে। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। অলরাইট, তো এখন আমরা খুব চমৎকার একটা কোয়েশ্চেন দেখতে পাই যে দেখাও যে পরন্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ঠিক ততটুকু হ্রাস পায়। মানে একটা ফলিং বডি, ফ্রিলি ফলিং বডি, একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার সময় গতিশক্তি যতটুকু বাড়ে বিভব শক্তি ঠিক ততটুকু কমে, এটাই দেখাতে বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা মনে করি, ধরো আমি শুরুতে মনে করলাম যে একটা বস্তুর গতিশক্তি, ওকে, গতিশক্তি মনে করো, গতিশক্তিকে আমি টি দ্বারা প্রকাশ করলাম, টি। আর একটা বস্তুর বিভব শক্তি, এটাকে আমরা ভি দ্বারা, ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করলাম, ওকে। একটা বস্তুর গতিশক্তিকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করলাম, একটা বস্তুর বিভব শক্তিকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করলাম। অলরাইট, তাহলে ওই বস্তুটার মোট শক্তি কত? ওই বস্তুটার মোট শক্তি হবে হচ্ছে E ইজ ইকুয়াল টি প্লাস ভি। তাহলে এই যে টি প্লাস ভি ওই বস্তুটার হলো মোট শক্তি, ওকে। তাহলে আমরা একটা বস্তুর বিভব শক্তি ধরলাম ভি, গতিশক্তি ধরলাম টি, তাহলে মোট শক্তি কত? টি প্লাস ভি। আচ্ছা, এখন আমাদের কন্ডিশনগুলো একটু আমরা তাকাই। গতিশক্তি যতটুকু বাড়াবো, তো মনে করো এই গতিশক্তি টিকে আমি ডেল টি পরিমাণ বাড়াবো, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, দেখো এখন গতিশক্তি আমরা যদি ডেল টি পরিমাণ বাড়ালে, আমরা যদি গতিশক্তিটাকে কি করি, ডেল টি পরিমাণ বাড়ালে নতুন গতিশক্তি কি হবে? নতুন গতিশক্তি কত হবে বলো তো? ডেল টি পরিমাণ বাড়ালে নতুন গতিশক্তি, ওকে, ডেল টি পরিমাণ বাড়ালে গতিশক্তি হবে কত? আগে গতিশক্তি ছিল টি, এখন ডেল টি পরিমাণ বাড়াচ্ছে, তাহলে টি প্লাস ডেল টি, ওকে। গতিশক্তিকে বলতেছে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পাই, তো আমি ধরে নিলাম গতিশক্তিকে আমি ডেল টি পরিমাণ বাড়াবো। সো গতিশক্তিকে যদি আমি ডেল টি পরিমাণ বাড়াই তাহলে গতিশক্তি হবে কত? পূর্বের গতিশক্তির সাথে আরো ডেল টি পরিমাণ তুমি যোগ করে দিবা। অলরাইট, তো গতিশক্তি ডেল টি পরিমাণ বাড়ালে নতুন গতিশক্তি হচ্ছে টি প্লাস ডেল টি। একইভাবে বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পাবে। তাহলে বিভব শক্তি, এবার আমি এই যে বিভব শক্তি আগে ছিল ভি, এখন আমি বিভব শক্তি যদি ডেল ভি পরিমাণ কমাই তাহলে দেখো নতুন বিভব শক্তি কত হয়। তাহলে এখন আসো বিভব শক্তি ডেল ভি পরিমাণ কমালে নতুন বিভব শক্তি কেমন দাঁড়াবে দেখো তো? নতুন বিভব শক্তি দাঁড়াবে হচ্ছে ভি মাইনাস ডেল ভি, কারণ আমি বিভব শক্তি এখন কমাচ্ছি। তো আমরা কি কি পেলাম? গতিশক্তি ডেল টি পরিমাণ বাড়ালে নতুন গতিশক্তির মান পেলাম, বিভব শক্তি ডেল ভি পরিমাণ কমালে আমরা বিভব শক্তির মান পেলাম। তাহলে এখন আমরা যদি আবারও এই ক্ষেত্রে আমরা যদি মোট শক্তি হিসাব করি তাহলে কি হবে দেখো, এই যে আমরা যদি এখন এই ক্ষেত্রে মোট শক্তি হিসাব করি, এক্ষেত্রে মোট শক্তি E ইজ ইকুয়াল, এই যে গতিশক্তি কত? টি প্লাস ডেল টি প্লাস ভি মাইনাস ডেল ভি, মানে গতিশক্তি যোগ বিভব শক্তি, মোট শক্তি কর। অলরাইট, তো এইটাকে দাও তুমি ইকুয়েশন নাম্বার 1,
এবং আমাদের এই সমীকরণটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে E ইকুয়াল হচ্ছে T প্লাস ভি নর্মাল, আর এটা হচ্ছে গতিশক্তির বৃদ্ধি আর বিভব শক্তির হ্রাসে মোট শক্তি E ইকুয়াল T প্লাস ডেল টি প্লাস ভি মাইনাস ডেল ভি। এখন আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি করব, কম্পেয়ার করব। সো দেখো, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2। আমরা ইকুয়েশন 1 এবং 2 যদি কম্পেয়ার করি তাহলে যে T প্লাস ভি, ওকে, এই যে T প্লাস ভি সমান T প্লাস ডেল টি প্লাস ভি মাইনাস ডেল ভি করলাম, ঠিক আছে, T প্লাস ডেল টি প্লাস ভি মাইনাস ডেল ভি। তাহলে দেখো আমরা যদি দেখো এই যে এদিকে প্লাস টি এদিকে প্লাস টি কাটা যায়, এদিকে প্লাস বি এদিকে প্লাস বি কাটা যায়, তাহলে কি আসে, ডেল টি মাইনাস ডেল ভি ইকুয়াল 0, ডেল টি মাইনাস ডেল ভি ইজ ইকুয়াল 0। সুতরাং ডেল টি ইজ ইকুয়াল ডেল ভি। তো এখন এই ডেল টিটা কি ছিল বলো তো, ডেল টিটা ছিল গতিশক্তির বৃদ্ধি, তাই না, ডেল টিটা ছিল গতিশক্তির বৃদ্ধি, আর ডেল ভিটা কি ছিল, বিভব শক্তির হ্রাস। তাহলে ডেল টি ইজ ইকুয়াল ডেল ভি কি প্রুফ করলো, ডেল টি ইজ ইকুয়াল ডেল ভি প্রুফ করলো গতিশক্তি যে পরিমাণ বাড়াবো বিভব শক্তি ঠিক সে পরিমাণ কমে যাবে। দেখো তো আমাদেরকে এখানে তাই দেখাতে বলছে না যে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পায়। সো আমরা লিখতে পারি অর্থাৎ গতিশক্তির বৃদ্ধি সমান বিভব শক্তির হ্রাস, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম গতিশক্তির বৃদ্ধি সমান কি, বিভব শক্তির হ্রাস। সো এই হচ্ছে অবস্থা যে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পায়। সো এটাই হলো এই অঙ্কটার প্রমাণ। সো এইটুক করে আমরা লিখে দিব প্রমাণিত, ঠিক আছে, যে এখানে লিখে দিব প্রমাণিত। সো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অলরাইট, তো আমরা আগাবো সামনের দিকে। স্প্রিং এর বিভব শক্তি, আচ্ছা, তো স্প্রিং এর বিভব শক্তিটা আমি এখানে নতুন করে আর দেখাবো না, বিকজ তোমাদেরকে আমি স্প্রিং সংকোচনে কৃত কাজ, স্প্রিং সম্প্রসারণে কৃত কাজের কনসেপ্ট লেকচার 2-তে পড়িয়েছি। সো সেখানেই তোমরা আশা করি পেয়ে যাবা যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে। তোমরা যদি এই প্লে লিস্টটা ফুল দেখে থাকো তাহলে স্প্রিং এর বিভব শক্তি তোমরা পড়েছো। সো সেখানে হয়তো মানে টাইটেলটা ডিফারেন্ট ছিল যে স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করতে কৃত কাজ। তো কথা হচ্ছে একটা স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত করতে বা এক্স পরিমাণ প্রসারিত করতে যে কৃত কাজ, সেই কৃত কাজটাই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে এবং সেটাকেই বলা হয় স্প্রিং এর বিভব শক্তি। সো স্প্রিং এর বিভব শক্তি রাশিমালাটা হচ্ছে কত, ইপি সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। সো আর বাকিটা হচ্ছে দেখো, একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে সংকুচিত বা সম্প্রসারিত করতে যে কাজ করা হয় তাই স্প্রিং এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। তো মনে করো এই যে একটা স্প্রিং এর নর্মাল কন্ডিশন, আমি এক্স পরিমাণ প্রসারিত করতে পারি অথবা এক্স পরিমাণ আমি সংকুচিত করতে পারি, যাই করি না কেন আমার, তাহলে এই যে এই কনসেপ্টগুলো কিন্তু আমি পড়াইছিলাম, প্রত্যয়নী বল সরণ পরস্পর বিপরীতমুখী, ওই যে এফ ইজ প্রপোর্শনাল টু হলো মাইনাস এক্স, এফ ইকুয়াল মাইনাস কে এক্স। তো এটা দিয়ে আমরা আসলে ক্যালকুলাস মেথডে প্রুফ করছিলাম যে এই যে ডাব্লিউ ইকুয়াল কে এক্স স্কোয়ার। তো এইটা আমি আর এখানে দেখালাম না, বিকজ এটা আমরা এই প্লেলিস্টে আরও একবার আগে পড়াইছি। সো এই জিনিসটা আমরা ওইখান থেকে দেখে নিব, ঠিক আছে। স্প্রিং এর বিভব শক্তি ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার অলরেডি লেকচার 3-তে একবার পড়ানো হয়েছে। সো এখানে আমি জিনিসটা রিপিট করলাম না। আমরা এরপরে চলে যাব কোথায়, শক্তির নিত্যতাতে চলে যাব, মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমরা আমাদের সামনের যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে শক্তির নিত্যতার আরও অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসবো। অ্যান্ড আমরা আরও একটি ইম্পর্টেন্ট টার্ম হলো সরল দোলকের শক্তির নিত্যতা, সেদিকে যাব। তো আপাতত আমরা শক্তির নিত্যতার বেসিকটা একটু দেখি। তো শক্তির নিত্যতা এমনিতে থিওরিটিক্যালি কি বলে, শক্তির নিত্যতা থিওরিটিক্যালি বলে হচ্ছে এই পৃথিবীতে কোনো শক্তিকে সৃষ্টি করা যায় না, কোনো শক্তিকে ধ্বংস করা যায় না, জাস্ট শক্তিকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা যায়, এটাই হলো শক্তির নিত্যতা। সো সেটাই এখানে বলা হচ্ছে যে শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না, শুধুমাত্র
এক রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তর করা যায় এবং এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এটাই হচ্ছে শক্তির নিত্যতা। এখন কথা হলো, দেখো কথা হচ্ছে আমাদের এখানে শক্তির নিত্যতার একটা প্রুফ আছে, যেটা তোমরা পিচ্চি বেলা থেকেও পড়ে আসছো। তো আমি জাস্ট প্রুফটা একটু তোমাদেরকে সামারাইজ করে দেই। তাহলে একটা জিনিস এখানে চিন্তা করো, যে মনে করো এখানে আমাদের এ বিন্দুতে ভূমি থেকে এই উচ্চতায় একটা বস্তু আছে। ওকে, এ বিন্দুতে ভূমি থেকে এই উচ্চতায় একটা m কেজি ভরের বস্তু আছে। তো আমরা এখন যদি এ বিন্দুর ক্ষেত্রে যদি চিন্তা করি, এ বিন্দুতে যদি আমরা চিন্তা করি, একটু দেখো, আমরা যদি এ বিন্দুতে চিন্তা করি, এ বিন্দুতে যদি আমরা চিন্তা করি, এ বিন্দুতে আমাদের দেখো বেগ কিন্তু শূন্য, রাইট? তো এই বিন্দুতে আমাদের বেগ যদি শূন্য হয়, এই বিন্দুতে আমাদের কিন্তু গতিশক্তিটাও শূন্য, রাইট? কারণ এই বিন্দুতে আমাদের গতিশক্তিটাও কি হবে? এই যে গতিশক্তিটাও শূন্য হবে, কারণ গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম জিরো স্কোয়ার, তাহলে জিরো। তাহলে এই বিন্দুতে আমাদের গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে শূন্য। আবার এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে আমরা যদি বিভব শক্তি দেখি, ইপি যদি দেখি, ইপি সমান কত? এই বিন্দুটা প্রামাণ্য তল থেকে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায়। তাহলে ইপি সমান কত? mgh, রাইট? তো এখন এই বিন্দুতে আমরা যদি মোট শক্তি হিসাব করি, মোট শক্তি ই সমান কত? গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে আমাদের মোট শক্তি কত? mgh। ওকে, গেল, ফাইন। এখন ধরো বস্তুটা এ বিন্দু থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে? বি বিন্দুতে মনে করো আসছে। তাহলে পুরো হাইটটা যদি এইচ হয়, বস্তুটা যদি এ বিন্দু থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসে, তাহলে ভূমি থেকে সে কত উঁচাই আছে? ভূমি থেকে সে এইচ মাইনাস এক্স উঁচাই আছে না? এই উচ্চতাতে আছে না? তাহলে বি বিন্দুতে আমরা যদি নর্মালি বিভব শক্তি চিন্তা করি, বিভব শক্তিটা কত? বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এই যে ভূমি থেকে যত উচ্চতায় আছে, তাহলে mg ইন্টু এইচ মাইনাস এক্স। আচ্ছা, তো এখন আমরা যদি বি বিন্দুতে গতিশক্তি চিন্তা করি, দেখো বি বিন্দুতে আমরা মনে করো গতিশক্তি যদি চিন্তা করি, তাহলে কি হবে? ই কে সমান কত হবে? হাফ অফ এম ভি স্কোয়ার। তো যেহেতু বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নামছে, একটা সার্টেন বেগ নিয়েই তো নামছে, রাইট? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তো হাফ অফ এম ভি স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার প্লাস 2g। দেখো এ থেকে বিতে আসতে কত দূরত্ব অতিক্রম করেছে? এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 2gx। আচ্ছা, এখন দেখো এম ইউ এর মান কত? আদি বেগের মান কত? 0। এই বিন্দুতে আদি বেগ 0, বি বিন্দুতে এসে ভি বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gx। আচ্ছা, তো এটা হচ্ছে 0 প্লাস 2gx। তাহলে হাফ এম ইন্টু 2gx, তো 2 কাটা গেলে আমাদের থাকে আর হচ্ছে mgx। তাহলে আমরা বি বিন্দুতে বিভব শক্তি পাইলাম mgx মাইনাস এইচ মাইনাস এক্স, আর বি বিন্দুতে আমরা গতিশক্তি পেলাম mgx। এখন আমরা যদি বি বিন্দুতে মোট শক্তি হিসাব করি, বি বিন্দুতে আমরা যদি মোট শক্তি হিসাব করি, তাহলে কি? গতিশক্তি যোগ বিভব শক্তি। গতিশক্তি কত? mgx যোগ বিভব শক্তি কত? mgh মাইনাস এক্স। তাহলে E ইজ ইকুয়াল mgx প্লাস mgh মাইনাস mgx। তাহলে আমরা দেখতে পাচ্ছি E সমান কত? এই যে প্লাস মাইনাস কাটা যায়, তাহলে কত থাকে? mgh থাকে, এই যে mgx h। তাহলে এই বিন্দুতে মোট শক্তি যা, বি বিন্দুতেও কিন্তু মোট শক্তি তা। তো দেখো মোট শক্তি কিন্তু অলওয়েজ ইকুয়াল থাকতেছে। সি বিন্দুটা একটু দেখি, সি বিন্দুতে মনে করো বস্তুটা সি বিন্দুতে এসে গেল, এই বিন্দু থেকে একদম এইচ উচ্চতা অতিক্রম করে সি বিন্দুতে আসলো। তো সি বিন্দুতে আসার পর তার কি শূন্য হয়ে গেছে? সি বিন্দুতে তার কার মান শূন্য বলো তো? সি বিন্দুতে তার এইচ এর মান শূন্য। তাহলে সি বিন্দুতে কোন শক্তিটা শূন্য হবে? সি বিন্দুতে বিভব শক্তি শূন্য হবে, কারণ সি বিন্দু মানে ভূমিতে চলে আসছে, রাইট? তো সি বিন্দুতে যদি ভূমিতে চলে আসছে, সি বিন্দুতে এপি সমান mgh, সি বিন্দুতে এইচ এর মানটা কত? 0। তার মানে সি বিন্দুতে আমার বিভব শক্তিটা কত? শূন্য। তো এখন কথা হলো, সি বিন্দুতে আমরা যদি গতিশক্তিটা দেখি, সি বিন্দুতে গতিশক্তিটা যদি দেখি, ওই যে আবারও সেম হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ অফ এম ইউ স্কোয়ার প্লাস 2g। বলো তো কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে? কারণ সি বিন্দুতে আমরা কিন্তু বি বিন্দুটা মাঝখানের একটা বিন্দু কনসিডার করে নিছিলাম, আদৌ কিন্তু বি বিন্দুতে এসে বস্তুটা দাঁড়ায় না। যদি দাঁড়াতো তাহলে মোট শক্তি ইকুয়াল হতো, এটা দেখানোর জন্য দেখাইছিলাম। অ্যাকচুয়ালি সি বিন্দুতে বস্তুটা কোত্থেকে পড়ছে? এই বিন্দু থেকেই পড়ছে। কত দূরত্ব অতিক্রম করে পড়েছে? এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে 2gh। তাহলে এখন আসো ই কে ইজ ইকুয়াল কত? হাফ এম, ইউ এর মান তো 0, তাই না? 0 প্লাস
2gh, তাহলে আমাদের ইকে ইকুয়াল কত, হাফ এম 2gh, 2 কাটা, তাহলে ইকে সমান কত, ইকে সমান হচ্ছে mgh, ইকে সমান কত, ইকে সমান হলো mgh। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সি বিন্দুতে আমাদের মোট শক্তি কত, সি বিন্দুতে আমাদের মোট শক্তি কত দেখতে পাচ্ছি, মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে। সো আমাদের মোট শক্তি ই সমান কত, ইপি কত, ইপি হচ্ছে আমাদের 0 আর ইকে কত, ইকে হচ্ছে mgh। তাহলে আমাদের মোট শক্তি সমান কত, মোট শক্তি হচ্ছে mgh। তাহলে দেখো আমাদের এই বিন্দুতে মোট শক্তি যা ছিল, মানে গতিশক্তি বিভব শক্তি ভিন্ন ভিন্ন বিন্দুতে আমাদের হয়তো ভিন্ন ভিন্ন হলো, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কিন্তু একই। এটাই হলো শক্তির নিত্যতা, যে প্রত্যেকটা বিন্দুতে আমার মোট শক্তিটা কনজার্ভ থাকতেছে, মোট শক্তিটাই সংরক্ষিত থাকতেছে। এই বিন্দুতেও মোট শক্তি mgh, বি বিন্দুতেও মোট শক্তি mgh, সি বিন্দুতেও মোট শক্তি mgh। এটার মানে হলো শক্তির নিত্যতা, যে এ বি সি বিন্দুতে জাস্ট কোনো শক্তি নতুন সৃষ্টি হয় নাই, জাস্ট গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। ওকে, সো এটাই বলা হচ্ছে যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করা যায়। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এই প্রমাণগুলো আমরা দেখলাম, আশা করি প্রমাণগুলো তোমরা বুঝে গেছো খুব সুন্দর সবগুলোতেই mgh। ওকে, অলরাইট, এখন আমরা একটা ম্যাথ দেখব। আমরা একটা ম্যাথ দেখে শক্তির নিত্যতার একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখে, এটা বোর্ড সিকিউতে আসছিল। সো এই সিকিউটা দেখে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। দেখো কি বলছে, দেখো এম ভরের একটা বস্তু, এই যে এম ভরের একটা বস্তু আনত তল বরাবর নিচের দিকে নামছে। তাহলে এই বস্তুটা মনে করো নিচের দিকে নামতেছে, এম হচ্ছে কত কেজি দেওয়া আছে, এখানে 50 কেজি দেওয়া আছে। এই কোশ্চেনটা বাই দ্য ওয়ে, এই চিত্রটাও প্রশ্নের সাথে সম্পৃক্ত, মানে এটাও প্রশ্ন। তো এ বি সমান বিসি সমান সিডি, তাহলে এই যে এ থেকে বি এর যে দূরত্ব, বি থেকে সি এর যে দূরত্ব এবং সি থেকে ডি এর যে দূরত্ব, সেই দূরত্বগুলো সেম। আর এই যে এই হাইটটা দেওয়া আছে 6 মিটার। আচ্ছা, এখানে এফ কে মানে ঘর্ষণ বল দেওয়া আছে। তো দেখো একটা বস্তু যদি এই দিকে নামে তাহলে ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে, তাহলে এখানে 2 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে। তো আমাদেরকে কোয়েশ্চেন করলো যে বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তির নিত্যতা মানবে কিনা, এইটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড ক্যালকুলেট করে দেখতে হবে যে এখানে আদৌ শক্তির নিত্যতা মানছে কিনা। যেহেতু এখানে ঘর্ষণ বলের একটা টার্ম আছে, সো আমাদেরকে খুব কেয়ারফুলি ক্যালকুলেট করতে হবে। ওকে, তো কথা হচ্ছে প্রথমে দেখো আমরা সেম জিনিসটাই রাখলাম। এখন আমরা মনে করো এই যে এই এ থেকে ডি এর দূরত্বটা কিন্তু চাইলে বের করতে পারি। কিভাবে বের করতে পারি, দেখো এ ডি ই একটা কিন্তু ত্রিভুজ, অ্যান্ড আমাদের এটা হচ্ছে লম্ব, অ্যান্ড এই দূরত্বটা মনে করো অতিভুজ। তাহলে আমরা sin 30 ডিগ্রি অ্যাপ্লাই করলেই, এই যে দেখো এ ডি ই ত্রিভুজে আমরা যদি sin 30 ডিগ্রি অ্যাপ্লাই করি, তাহলে এই যে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 6/AD, সো এডি সমান 12 মিটার বের হয়ে গেল। তাহলে আমাদের এই যে এই এ থেকে ডি এর টোটাল দূরত্বটা 12, তাহলে যেহেতু প্রত্যেকটা দূরত্ব সমান, তাহলে এই যে 12কে আমরা 4 4 4 তিনটা সেগমেন্টে ভাগ করতে পারি। যেহেতু আমরা এডি সমান কত মিটার বের করলাম, এডি সমান আমরা 6 × 12 মিটার বের করলাম। তাহলে আমাদের এডি সমান আবার কত, এডি সমান দেখো আমরা বলতে পারি যে এডি সমান হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি, এবি প্লাস বিসি প্লাস সিডি। তাহলে আমাদের এডি তো 12, রাইট? তো এই প্রত্যেকটা দূরত্ব সমান, সবগুলোকে আমি এক্স ধরে নিলাম, এক্স প্লাস এক্স প্লাস এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 ইকুয়াল কত, 3 × x, তাহলে x এর মান হতো 4। তাহলে প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 4 4 4 করে। তো এইটুকু তো আশা করি বুঝছো। এখন কথা হচ্ছে ডি বিন্দুতে, ডি বিন্দুতে কিন্তু বস্তুটা তার বেগ শুরু করে নাই, রাইট? ডি বিন্দু থেকে বস্তুটা কিন্তু তার বেগ শুরু করে নাই। সো ডি বিন্দুতে আমাদের এই ডি বিন্দুতে তার বেগটা হচ্ছে 0। সো ডি বিন্দুতে বেগ 0 মানে ডি বিন্দুতে গতিশক্তিটাও 0। আর ডি বিন্দুতে বিভব শক্তি কত, এই যে ভূমি থেকে কত উচ্চতায় আছে, 6 মিটার উচ্চতায় আছে। তাহলে আমরা ডি বিন্দুতে বিভব শক্তিটা হিসাব করলাম যে mgh, তাহলে 6 মিটার উচ্চতায় আছে 2940 জুল। তাহলে মোট যান্ত্রিক শক্তি ওই যে 2940 যোগ 0, 0 মানে গতিশক্তি 0, তাহলে কত 2940 জুল হলো আমাদের ডি বিন্দুতে মোট শক্তি। এইটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। আর ডি বিন্দুতে যেহেতু বস্তু স্থির ছিল, এখানে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল যে 2 মিটার ছিল, এটাও আপাতত আসতেছে না। ডি বিন্দুতে আমরা মোট শক্তি হিসাব করে ফেললাম, ঠিক আছে? কিভাবে হিসাব করলাম আমরা দেখলাম
ডি বিন্দুতে বেগ শূন্য, গতিশক্তি শূন্য, হাইট আছে কত 6 মিটার হাইট আছে, তাহলে আমরা বিভব শক্তির হিসাব করলাম, এরপর যোগ করে দিলাম, মোট শক্তি হিসাব হইল। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডি বিন্দু নিয়ে কনসার্ন না, আমাদেরকে বলছে বি আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা। আচ্ছা, তো এখন মনে করো যে এই যে ডি বিন্দু থেকে বস্তুটা কোথায় আসলো, সি বিন্দুতে আসলো। ওকে, কত মিটার দূরত্ব অতিক্রম করে আসলো, 4 মিটার দূরত্ব অতিক্রম করে আসলো। তাহলে এখন সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, এতটুকু উচ্চতায় আছে। তো এখন তুমি যদি এই যে এ, এরপর মনে করো একটা সিএফ, এ সি এফ একটা ত্রিভুজ চিন্তা করো। তোমার এই যে এ থেকে সি বিন্দুর দূরত্ব কিন্তু কত মিটার, এই যে এটা 4 এটা 4, টোটাল দূরত্ব কত মিটার, টোটাল দূরত্ব হচ্ছে 8 মিটার। এই টোটাল দূরত্ব হচ্ছে কত, এসি সমান কত, এসি সমান হচ্ছে টোটাল 8 মিটার। অ্যান্ড তুমি সিএফ দূরত্বটা বের করতে পারবে না, কোণ তো দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে তুমি আবারও কি করতে পারবা, সিএফ দূরত্বটা বের করতে পারবা। সিএফ দূরত্ব বের করলে লাভ কি, সিএফ দূরত্ব বের করার লাভ হচ্ছে এই যে সি বিন্দুতে তুমি ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা যদি বের করতে পারো, তাহলে তুমি বিভব শক্তির মানটাও কি করতে পারবা, বের করতে পারবা। তো চলো এই যে দেখো সেই কাজটাই করছে, সিএফ এর মান বের করছে কিভাবে, এই যে সিএফ বাই এসি, এই যে জাস্ট এখানে একটা লম্ব, এটাই হলো সিএফ। অ্যান্ড এই যে তোমার এই দূরত্বটা হচ্ছে কত, এই যে এই দূরত্বটা হলো 8, কারণ আমি সি বিন্দুতে হিসাব করবো, রাইট। তো দেখো দূরত্ব হচ্ছে 8, তাহলে সিএফ বাই এসি, তাহলে সিএফ ইকুয়াল কত, সাইন 30 ইন্টু এসি, 30 ডিগ্রি কোণ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো সি এই যে এসি এর মান কত, এসি এর মান হলো 8 আর সাইন 30 হাফ, তাহলে সিএফ কত 4, এই যে 4। তাহলে 4 মিটার উচ্চতায় বিভব শক্তি কত, এমজি ইন্টু 4, এই যে এমজি ইন্টু 4, এমজি ইন্টু 4। তো আমাদের বিভব শক্তি বের হলো 1960। ওকে, গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে এই যে এটা, যে ইকে সমান কত, হাফ অফ এম ভি স্কোয়ার। তো এখন দেখো হাফ অফ কোথায়, কোন বিন্দুতে, সি বিন্দুতে হিসাব করতেছি। ওকে, তো এখন কথা হলো হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল কত, ইউ স্কোয়ার প্লাস 2GH। তো এখন কথা হচ্ছে দেখো, এখন এখানে কাহিনী আছে। এখন কাহিনীটা কি, এখন কাহিনী হচ্ছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে। এখানে দেখো, এখানে আমাদের এই যে এখান থেকে এখানে আসতে দেখো কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এখানে এবার একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, আমরা এই যে গতিশক্তির এইভাবে সরাসরি বের করতে পারবো না, আমাদের প্রবলেম আছে। কি প্রবলেম আমি তোমাদেরকে একটু বলি। এটা আমরা সরাসরি এইভাবে বের করতে পারবো না। আমরা এইটুক পর্যন্ত আশা করি বুঝে গেছি, তাই না, বিভব শক্তি বের করা পর্যন্ত বুঝছি। এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, ওই যে ঘর্ষণ বলে একটা টার্ম ছিল যে এফ কে সমান 2 নিউটন, মনে আছে? তো দেখো এই যে ডি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসবে, এই এফ কে পরিমাণ ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আসা লাগবে না, কাজ করে আসা লাগবে। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত, ঘর্ষণ বল গুণ সরণ, কৃত কাজ সমান তো বল গুণ সরণ, তাই না? সো এই যে দেখো ডি থেকে সিতে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে ব্যয়িত শক্তি বা কৃত কাজ, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত, ঘর্ষণ বল গুণ সরণ। ঘর্ষণ বল এফ কে কত ছিল, কোশ্চেনে দেওয়া ছিল, এটা একদম ফ্রন্ট পেজে দেওয়া ছিল, এফ কে কত 2 নিউটন। তাহলে ঘর্ষণ বল 2 নিউটন, কতটুকু সরছে, 4 মিটার পর্যন্ত, তাহলে কত 8 জুল। ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত জুল, 8 জুল পরিমাণ সে সরছে। এখন আসো, এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস একটু বুঝতে হবে। এই যে সি বিন্দু, মনে করো এটা সি বিন্দুতে একটা বস্তুর ওজন এমজি কাজ করবে নিচের দিকে। সো এই দিকে কাজ করবে তোমার 30 ডিগ্রি কোণে এমজি কস 30, আর এই দিকে আমার কি কাজ করবে, এমজি সাইন 30 কাজ করবে, এমজি সাইন 30 কাজ করবে। ঠিক আছে, বস্তু যেহেতু এইদিকে আসতেছে, তাহলে ঘর্ষণ বল কাজ করতেছে এই যে বিপরীত দিকে, আমার এফ কে পরিমাণ বল কাজ করতেছে। আর বস্তু যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে বস্তুর ত্বরণও কোন দিকে কাজ করবে, ত্বরণটাও নিচের দিকে কাজ করবে। তাহলে আগে আমার ত্বরণটা মানে ওই রাস্তা বরাবর ত্বরণটা বের করতে হবে, রাইট? তো ত্বরণটা বের করার ওয়ে কি, দেখো নিট বল আছে, যেহেতু সি বিন্দুতে এই দিক বরাবর কাজ করতেছে এমজি সাইন 30, যেটা বস্তুকে নিচে নামাচ্ছে, আর তার বিপরীতে কাজ করতেছে এফ কে পরিমাণ ঘর্ষণ বল, সেহেতু আমাদের এখানে নিট বল আছে। তাহলে বড় বল কোনটা, এই বলটা বড়, কারণ এই বলটাই নিচে নামাচ্ছে, আর বিপরীত দিকের বলটা ছোট। তাহলে আমরা বলতে পারি নিট বল, এফ নিট সমান কি বলতে পারি, এফ নিট সমান আমরা বলতে পারি যে এমজি সাইন 30 ডিগ্রি মাইনাস কত এফ কে। ঠিক আছে, তো এফ নিট সমান কত, এম এ, এমজি সাইন 30 ডিগ্রি মাইনাস এফ কে। আমরা একেবারে এখান থেকে ত্বরণটা বের করে নিতে পারি, এমজি সাইন 30 ডিগ্রি
মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। সো এই ইকুয়েশনে যদি আমরা প্রত্যেকটা ভ্যালু ইনপুট দেই তাহলে এই যে এইদিকে আসতে যে ত্বরণটা সেটা বের হয়ে যাবে। এখন ভাইয়া ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকাজটা কেন বের করলেন বুঝবা, একটু পরেই বুঝবা, ঠিক আছে? তো ত্বরণের মানটা আমরা এভাবে বের করব, জাস্ট নিট বলের কনসেপ্ট দিয়ে, পরের পেজে কিন্তু তাই করা হয়েছে। দেখো সিম্পলি ত্বরণের মানটা, তাহলে এই রাস্তা দিয়ে নামতে আমার ত্বরণ কত, 4.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম প্রপারলি সবগুলো বল বসিয়ে ত্বরণের মানটা বের করা হলো 4.86। তো এটাতে কি হলো, এটাতে আমার যেটা সুবিধা হবে, আমরা সি বিন্দুতে গতিশক্তিটা একদম প্রপারলি বের করতে পারবো। এই যে এখান থেকে এখানে এইভাবে আসছে, ঠিক আছে? সো এই দিকে আসছে, এইদিকে ত্বরণটা কত, এ। বস্তু সোজা নিচে বললে আমরা 2gh হিসাব করতাম, এখন জি হিসাব করতে পারবো না, কারণ বস্তু সোজা নিচে পড়ে না, বস্তু এইভাবে আগাইছে। তাহলে আমাদের ত্বরণটা, রৈখিক ত্বরণটা কত সেটা হিসাব করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সি বিন্দুতে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? এইটা কারণ বস্তু কিন্তু নিচে পড়ে নাই, ফলিং বডি না, বস্তু কিন্তু তল বরাবর আসতেছে। তো তল বরাবর ত্বরণটা কত সেটা আমরা বের করলাম, ঠিক আছে? তো কথা হচ্ছে দেখো, হাফ এম, ইউ এর মান তো 0, 2as, তাহলে কত, হাফ এম ইন্টু 2as, হাফ টু কাটা এমএস। তো এম এর মান বসাবা, ত্বরণের মান তো বের করলাম, এস এর মান কত, এই যে 4 মিটার, এই যে এখান থেকে ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসলো 4 মিটার দূরত্ব অতিক্রম করে। সব বসাই দিবে, এই যে পরের স্লাইডে তাই করা হয়েছে, সব বসালাম, গতিশক্তিটা বের হলো। তাহলে আমরা আগের স্লাইডে কি পেয়েছিলাম, এই যে এখানের মধ্যে, এখানে আমরা পাইছিলাম বিভব শক্তি, রাইট? এখানে পাইছিলাম বিভব শক্তি সি বিন্দুতে। এরপরে হচ্ছে আচ্ছা ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত পাইছি, 8 জুল। আর এখানে আমাদের গতিশক্তি কত পাইছি, 972 নিউটন পাইছি। আচ্ছা, তো কথা হচ্ছে এখানে তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত, 2960 যোগ 972, 1960 যোগ 972, 2932 জুল। এখন সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এটা, কিন্তু এখানে এইদিকে ঘর্ষণে একটা ব্যয়িত শক্তি গেছে না, কত জুল গেছে সেটা আমরা আবার একটু ব্যাক স্লাইডে যাই। কত জুল গেছে, এই যে 8 জুল পরিমাণ ব্যয় হয়েছে ডি থেকে সিতে আসতে। ওকে, একটু খেয়াল করো, ডি বিন্দু থেকে আমি যখন সি বিন্দুতে আসতেছিলাম, ঘর্ষণে ব্যয়িত শক্তি কত, সি বিন্দুতে, যে ডি থেকে সিতে আসার সময় ঘর্ষণে ব্যয়িত শক্তি কত, ঘর্ষণে ব্যয়িত শক্তি সমান কত জুল, 8 জুল। তাহলে সি বিন্দুতে অ্যাকচুয়ালি মোট শক্তি কত, তাহলে মোট শক্তি থেকে আমার 8 জুল বাদ দিতে হবে, কারণ এই 8 জুল আমি ঘর্ষণে ব্যয় করে আসছি, খরচ করে আসছি। তাহলে সি বিন্দুতে আমাদের মোট শক্তি কত, 2932 মাইনাস 8, তাহলে 2924। তাহলে সি বিন্দুতে আমার মোট শক্তি অ্যাকচুয়ালি কত জুল, 2924 জুল। ওকে, এখন আমাদের বি বিন্দুতে হিসাব করতে হবে। সি থেকে কোথায় আসবে, পরে বিতে আসবে। এই যে এখন সি থেকে কোথায় আসবে, সি থেকে মনে করো বিতে আসবে। সো বিতে আসলে এই যে সেম কাহিনী, আমার এই হাইটটা বিজিটা বের করতে হবে। তাহলে এই যে এ থেকে বি এর দূরত্ব 4 মিটার, আগে সি বের করছিলাম 8 মিটার ছিল, আগে এটা বের করছিলাম, আগে বের করছিলাম এটা, এখন বের করবো এটা। ওই যে ত্রিভুজ আবারও লম্ব, এই যে এটা হচ্ছে অতিভুজ 30 ডিগ্রি, তাহলে ওই যে আবারও কি সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। এখান থেকে বিজি বের হয়ে গেল, মানে বি বিন্দুটা প্রামাণ্য তল থেকে কত উচ্চতায় আছে, 2 মিটার উচ্চতায় আছে। তো এটা কত মিটার, 2 মিটার। তাহলে 2 মিটার উচ্চতায় বিভব শক্তি এমজি ইন্টু 2, তাহলে এই যে এমজি ইন্টু 2 980 বের হলো, কোনো সমস্যা নাই, এটা তো বুঝি। আবার এইদিকে আমাদের ত্বরণের মানটা তো আমরা বের করেই ফেলছি, তাহলে এটা নিয়ে আর এক্সট্রা কোনো প্যারা নেওয়ার দরকার আছে, দরকার নাই। এখন দেখো ডি বিন্দু থেকে বি বিন্দুতে আসলে কত দূরত্ব অতিক্রম করে আসছে সে, এটা ছিল 4, এটা ছিল 4, টোটাল 8 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে। তো এইদিকে আমার ঘর্ষণ বল কত ছিল, 2 নিউটন ছিল। সো ডি থেকে যখন বিতে আসছে, ঘর্ষণে ব্যয়িত শক্তি কি, ওই যে আবার আগের মতো ঘর্ষণ বল গুণ সরণ। আগে ঘর্ষণ বলের সাথে এইটুক সরণ যুক্ত হয়েছিল, 4 4 দুগুণে 8 ছিল, কারণ ডি থেকে সিতে আসছিল। এখন তো ডি থেকে সরাসরি বিতে আসছে, রাইট? তাহলে এখন আমার ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ, ঘর্ষণ বল গুণ সরণ, ঘর্ষণ বল 2, সরণ কত, 8, টোটাল 8, ডি থেকে বি পর্যন্ত 8, 8 দুগুণে 16। তাহলে এই যে দেখো যে আমরা কি করতে পারি, আমরা এখানে ঘর্ষণের বিরুদ্ধে কৃত কাজটা যদি একটু হিসাব করে দেখাই, যে ডি থেকে সরাসরি বিতে আসতে ঘর্ষণের বিরুদ্ধে কৃত কাজ, তাহলে ঘর্ষণ বল গুণ সরণ। তাহলে ঘর্ষণ বল কত, 2, সরণ কত, 8, 8 দুগুণে কত,
16 জুল। তাহলে আমাদের এই যে ডি থেকে বিতে আসতে কতটুকু শক্তি ব্যয়িত হচ্ছে? 16 জুল ব্যয়িত হচ্ছে। তাহলে ডি বিন্দুতে আমি বিভব শক্তি বের করলাম একটু আগে, এবার গতিশক্তি বের করব। গতিশক্তি বিভব শক্তির যোগফল থেকে এই 16 জুল আমার কি দেওয়া লাগবে? বাদ দেওয়া লাগবে। তাহলেই আমাদের বি বিন্দুতে মোট শক্তিটা বের হবে। তাহলে এখন দেখো বি বিন্দুতে আমাদের মোট শক্তি হাফ এম ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2 AS। তো এ এর মান তো আমরা পেয়ে গেছিলাম 4.86। এই যে এইদিকে আমাদের ত্বরণ পেয়ে গেছিলাম কত? 4.86। আর দূরত্ব কত দূরত্ব অতিক্রম করে আসছে? টোটাল 8 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে 8, আর ভর হলো 50। তাহলে আমরা গতিশক্তি পাইলাম কত? 2944 জুল। আর ঘর্ষণে ব্যয়িত শক্তি একটু আগেই তোমাদেরকে দেখাইছি 16 জুল। তাহলে ডি বিন্দুতে মোট শক্তি কত আসে? 980 2940 1940 2924 আসে। তাহলে ঘর্ষণে ব্যয়িত শক্তি কত? 16 জুল। তাহলে অ্যাকচুয়ালি বি বিন্দুতে শক্তি তাহলে কত? 2924 থেকে ওই যে ঘর্ষণে একটা শক্তি ব্যয় করে আসছো প্রিভিয়াস স্লাইডে, এই যে দেখো ডি থেকে বিতে আসতে 16 জুল, এই যে এখান থেকে এখানে আসতে আমি 16 জুল শক্তি খরচ করে ফেলছি। বিতে আমার অ্যাকচুয়ালি শক্তি এত, তাহলে 16 জুল খরচ করে ফেললে আমার অ্যাকচুয়ালি শক্তি কত? 2924 থেকে আমার 16 বাদ দিতে হবে। সো আমি যদি এখন 2924 থেকে 16 বাদ দেই, কত আসে? 2908, 2908, 2908। তাহলে আমার সি বিন্দুতে ঘর্ষণ বল বাদ দিয়ে শক্তি ছিল, মোট শক্তি ছিল কত? 2924। আর বি বিন্দুতে আমার মোট শক্তি কত আসছে? 2908 জুল আসছে। তাহলে দেখো বি আর সি বিন্দুতে আমার মোট শক্তি কি একই? না, বি আর সি বিন্দুতে আমার মোট শক্তি অ্যাকচুয়ালি একই না। তার মানে বি আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা কি মানলো? বি আর সি বিন্দুতে অ্যাকচুয়ালি যান্ত্রিক শক্তির নিত্যতা মানলো না। তো এটাই এখানে বলা হয়েছে, দেখো যে বি আর সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান নয়, সেহেতু বি আর সি বিন্দুতে মোট শক্তি একই হওয়া সত্ত্বেও যান্ত্রিক শক্তির নিত্যতা আসলে মানে নাই। সো আই থিঙ্ক এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো কথা হচ্ছে এই ছিল আমাদের ওভারঅল আজকের ক্লাসে। আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করলাম, শক্তির নিত্যতা নিয়ে আলোচনা করলাম, শক্তির নিত্যতার পরীক্ষামূলক প্রমাণটা দেখলাম, এবং একটা সিকিউ দেখলাম, খুব সুন্দর একটা সিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ। সো আশা করি আজকের ক্লাসে যা যা পড়াইছি তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা শক্তির নিত্যতার আরও মজার মজার ম্যাথ করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।